টিভিতে শার্লক হোমস দেখে ফেলুদা মুগ্ধ। বলল, একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসেছে হোমস আর ওয়াটসন। জানিস তো সে, আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা ওই শার্লক হোমসের কাছে। সব প্রাইভেট ডিটেকটিভের গুরু হচ্ছে হোমস। তার সৃষ্টিকর্তা কানান ডয়েলের জবাব নেই। জটায়ু সাই দিয়ে বললেন, লোকটা কত গল্প লিখেছে ভাবুন তো। এত প্লট কি করে যে মাথায় আসে সেটা ভেবে পাই না। সাধে কি আমার টাক পড়েছে? প্লট খুঁজতে গিয়ে মাথা চুল ছিল। বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে চা আর ডালমুটটা জমেছে ভালো। আসলে লালমোহন বাবুও 41টা রহস্য উপন্যাস লিখেছেন, কিন্তু তার বেশিরভাগই ফেলুদার ভাষায় থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। তবে প্লটের জন্য মাথা খুললেও ভদ্রলোকের উৎসাহের অভাব নেই। আর সত্যি বলতে কি, ফেলুদার সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকে ওর গল্প অনেক ইমপ্রুভ করে গেছে। শ্রীনাথকে একটু বলো না ভাই তপেশ, বললেন লালমোহনবাবু। আর এক কাপ চা হলে মন্দ হতো না। আমি শ্রীনাথকে চায়ের ফরমাস দিয়ে আসতেই দরজায় টোকা পড়ল। তার আগে অবশ্য ট্যাক্সি থামার শব্দ পেয়েছি। দরজা খুলে দেখি ছাতা মাথায় এক ভদ্রলোক। মাঝারি হাইট, ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, বয়স 40-45। বললাম, কাকে চাই? অবশ্যই এ প্রশ্নটা না করলেও চলতো, কারণ দেখেই বুঝেছি মক্কেল। এটা কি প্রদোষ মিত্রের বাড়ি? প্রশ্ন করলেন ভদ্রলোক। এবারে ফেলুদাই উঠে বলল, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক ছাতাটা বন্ধ করে ঢুকলেন। ওটাকে দরজার পাশে রেখে দিন, বলল ফেলুদা। ভদ্রলোক তাই করলেন। তারপর সোফার এক পাশে বসলেন। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, আর ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। যাক, তবু আপনাকে বাড়ি পাওয়া গেল, বললেন ভদ্রলোক। টেলিফোন করে কানেকশন পাইনি, আজকাল যা হয় আর কি। কি ব্যাপার বলুন। বলছি, আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মহিতোষ রায়। নাম শুনে চিনবেন ততটা আশা করি না, যদিও থিয়েটার লাইনে আমার কিছুটা খ্যাতি আছে। আপনি তো অপ্সরা থিয়েটারে আছেন, তাই না? ঠিকই ধরেছেন, এখন প্রফুল্লতে অভিনয় করছি। হ্যাঁ হ্যাঁ জানি। আপনার কাছে এসেছি একটা সংকটে পড়ে। কি সংকট? কদিন থেকে আমি হুমকি চিঠি পাচ্ছি। কার কাছ থেকে তা বলতে পারবো না। হুমকি চিঠি? তার কিছু নমুনা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন। ভদ্রলোক পকেট থেকে 4টে কাগজ বার করলেন, তারপর সেগুলো টেবিলের উপর রাখলেন। আমি দেখলাম একটায় লেখা সাবধান, আর একটায় তোমার দিন ফুরিয়ে এলো, আর একটায় তোমার দুষ্কৃতির ফল ভোগ করো, আর 4 নম্বরটায় আর সময় নেই, এবার ইষ্টনাম জপ করো। গোটা গোটা বড় অক্ষরে লেখা, আর সবই যে এক লোকের লেখা তা বোঝবার উপায় নেই। এসব কি ডাকে এসেছে? ফেলুদা জিজ্ঞাসা করল। আগে হ্যাঁ। এগুলো কতদিনের মধ্যে পেয়েছেন? 7 দিন। কে লিখেছে কিছু অনুমান করতে পেরেছেন? একেবারেই না। আপনার প্রতি বিরূপ এমন কোনো লোকের কথা মনে করতে পারছেন না? দেখুন, আমি থিয়েটারে কাজ করি। আমাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া মনোমালিন্য লেগেই আছে। আমি 2 বছর হলো অপসরায় আছি। তার আগে রূপমঞ্চে ছিলাম। আমাকে নেওয়া হয় একটি অভিনেতার জায়গায়। স্বভাবতই সে অভিনেতা এতে সন্তুষ্ট হয়নি। সে নিশ্চয়ই ঈর্ষায় ভুগছে। এই অভিনেতার নাম কি? জগন্ময় ভট্টাচার্য। ভয়ানক ড্রিঙ্ক করতে শুরু করেছিল, তাই তাকে আর রাখা যায়নি। তিনি এখন কি করছেন? কোথায় আছেন তা জানি না। এই জগন্ময় ভট্টাচার্য ছাড়া আর কারোর কথা মনে পড়ছে? আমার একটি ছোট ভাই আছে, তার সঙ্গে আমার বোনে না। সে অবশ্যই আলাদা থাকে। আমার বাবার মৃত্যুতে সম্পত্তি সব আমি পাই। আমার ছোট ভাই অসৎ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়।
বাবা তাই তাকে উইল থেকে বাদ দেন। ছোট ভাই স্বভাবতই খুব অসন্তুষ্ট হয়। এছাড়া শত্রু বলতে আর কাউকে মনে পড়ে না। আপনি সাবধানে আছেন তো? তা তো আছি, কিন্তু আপনি যদি একটু পথ বাতলে দেন। এই ব্যাপারে সাবধানে থাকতে বলা ছাড়া তো আর কিছু বদলাবার নেই। আপনি থাকেন কোথায়? বালিগঞ্জে, 5 নম্বর পন্দিটিয়া প্লেস। একাই থাকেন? আগে হ্যাঁ, একটি চাকর আর একটি রান্নার লোক আছে। আমি এখনো বিয়ে করিনি। সত্যি বলতে কি, এই অবস্থায় আমার আর কিছু করার নেই। এরকম হুমকি কেস আমার কাছে আগেও এসেছে। চিঠিগুলো থেকে কিছু ধরা যায় না। এখানে 4টে চিঠিতে দেখছি 4 রকম পোস্টমার্ক। কাজেই কোত্থেকে এসেছে তাও বলা যায় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি শেষ পর্যন্ত কিছু হয় না। তবে আপনাকে কেউ উৎকণ্ঠায় ফেলতে চাচ্ছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বলি কি, আপনি পুলিশে যান। তারা এসব ব্যাপারে আরো ভালো ব্যবস্থা করতে পারে। ভদ্রলোক যেন একটু মুষড়ে পড়লেন, বললেন, পুলিশ? কেন, পুলিশের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে নাকি? না, তা নেই। তবে আর কি, আপনি সোজা থানায় গিয়ে রিপোর্ট করুন। আমায় যা বললেন তাই বলুন। ভদ্রলোক অগত্যা উঠে পড়লেন। ফেলুদা তাকে দরজা অবধি পৌঁছে দিল। তারপর ফিরে এসে বসে পড়ল। ভদ্রলোকের ডান হাতের আঙ্গুলে একটা আংটির দাগ দেখলাম। সেই আংটিটা কোথায় গেছে কে জানে। বেচে দিয়েছেন বলছেন? জটায়ু প্রশ্ন করলেন। দিলে আশ্চর্য হব না। পায়ের জুতো জোড়ার অবস্থাও বেশ খারাপ। প্রফুল্লতে উনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন না সেটা জানি। সেটা করছেন অপসরার স্টার অভিনেতা নেপাল লাহিড়ী। কিন্তু কে ওর পেছনে লেগেছে বলো তো? আমি প্রশ্ন করলাম। কি করে বলবো বল? উনি যে দুজনের কথা বললেন তাদের একজন হতে পারে। মোট কথা, এ কেস আমার নেওয়া চলে না। আর অনেক সময় এগুলো স্রেফ ভাবতার উপরে চলে। আমার কত টেলিফোন এসেছে বলতো হুমকি দিয়ে। সেসব মানতে হলে তো বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। কিন্তু এই চিঠির ব্যাপারটা যে ভাওতা নয় সেটা 3 দিন পরেই জানলাম। খবরটা জানা গেল খবরের কাগজ মারফত। ছোট করে লেখা খবর, অপসরা থিয়েটারের অভিনেতা নিখোঁজ। মহিতোষ রায় নাকি সন্ধেবেলা থিয়েটারে না থাকলে লেকের ধারে বেড়াতে যেতেন। গত পরশু অর্থাৎ সোমবার তিনি যথারীতি বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ির চাকর থানায় গিয়ে খবর দেয়। পুলিশ এই নিয়ে তদন্ত চালাচ্ছে। ফেলুদা বিরক্ত হয়ে বলল, লোকটাকে পই পই করে বলেছিলাম সাবধানে থাকতে। তার লেকে বেড়াতে যাওয়ার কি দরকার ছিল? যাই হোক, আমার কাছে যখন এসেছিলেন ভদ্রলোক, তখন একবার ওর বাড়িতে যাওয়া দরকার। ঠিকানাটা মনে আছে? 5 নম্বর পন্ডিতিয়া প্লেস। গুড। তোর স্মরণশক্তির পরীক্ষা করছিলাম। 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। 5 নম্বর পন্ডিতিয়া প্লেস একটা ছোট দোতলা বাড়ি, আর তার একতলায় থাকতেন মহিতোষবাবু। চাকর দরজা খুলে দিলে আমরা নিজেদের পরিচয় দিয়ে ভেতরে ঢুকলাম। ফেলুদা চাকরকে বলল, তোমার মনিব আমার কাছে এসেছিলেন সাহায্য চাইতে। উনি মাঝে মাঝে হুমকি চিঠি পাচ্ছিলেন, সে খবর তুমি জানো? জানি বই কি বাবু, আমি 22 বছর ওনার কাজ করছি। আমাকে সব কথাই বলতেন। আমি ওকে অনেক করে বলেছিলাম আপনি বেড়াতে যাবেন না, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন। তা উনি আমার নিষেধ শুনলেন না। যখন দেখলাম রাত 9:30 হয়ে গেল তাও আসছেন না, তখন আমি নিজেই গেলাম লেকে। কোনখানটায় উনি বসতেন, কোনখানটায় বেড়াতেন সেটা আমি জানতাম, কিন্তু কই তাকে তো কোথাও দেখতে পেলাম না। তারপর পুরো একটা দিন কেটে গেল, এখনো কোনো খবর নেই। আমি থানায় গেলাম, তেনারা সব লিখে টিখে নিলেন, কিন্তু এখনো পর্যন্ত তো কিছুই হলো না। ফেলুদা বলল, তুমি এখন আমাদের সঙ্গে একবার আসতে পারবে? লেকে যে জায়গাটায় বসতেন সেটা যদি একবার দেখিয়ে দাও। চলুন বাবু, যাচ্ছি। তোমার নাম কি? দীনবন্ধু বাবু। আমরা 3 জন ট্যাক্সি করে লেকে গিয়ে হাজির হলাম। জলের ধারে একটা আমলকি গাছের পাশে একটা বেঞ্চি, তাতেই নাকি হাঁটা সেরে বসতেন ভদ্রলোক। হাঁটার অভ্যাসটা
ডাক্তারি বলে করিয়েছিলেন। এখন চতুর্দিকে কোনো লোক নেই। ফেলুদা খুব মন দিয়ে বেঞ্চি আর তার চারপাশটা পরীক্ষা করে দেখল। প্রায় মিনিট পাঁচেক তন্ন তন্ন করে খুঁজে ঘাসের মধ্যে থেকে একটা পিতলের কৌটো পেল। দীনবন্ধু সেটা দেখা মাত্র বলে উঠল, এ কৌটো তো বাবুর ছিল। কৌটোটা খুলে ভেতরে এলাচ আর সুপুরি পাওয়া গেল। ফেলুদা সেটা পকেটে পুরে নিল। তারপর দীনবন্ধুকে জিজ্ঞাসা করল, তুমি কি ভবানীপুরের থানায় খবর দিয়েছিলে? আগে হ্যাঁ বাবু। ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা একটু থানায় খবর দিয়ে আসি। মোটামুটি কলকাতার বেশিরভাগ থানার ওসির সঙ্গেই ফেলুদার আলাপ আছে। ভবানীপুর থানার ওসি হচ্ছেন সুবোধ অধিকারী। আমরা দীনবন্ধুকে পণ্ডিতিয়া প্লেসে নামিয়ে দিয়ে গেলাম অধিকারীর সঙ্গে দেখা করতে। রাশভারী হলেও বেশ মাইডিয়ার লোক, আর ফেলুদাকে খুব পছন্দ করেন। আমাদের দেখে একটু অবাক হয়ে বললেন, কি ব্যাপার এত সকাল সকাল? আমরা দুটো চেয়ারে বসলাম। ফেলুদা বলল, একটা ডিসঅ্যাপিয়ারেন্স কেস আপনাদের কাছে রিপোর্টেড হয়েছে, মহিতোষ রায়। হ্যাঁ, এটা বোধহয় সত্যবান দেখছিল। দাঁড়ান, ওকে ডাকি। একটু চা চলবে? তা আপত্তি নেই। মিনিট খানেকের মধ্যেই ইন্সপেক্টর সত্যবান ঘোষ এসে গেলেন। ইনিও ফেলুদার যথেষ্ট চেনা। দুজনে হ্যান্ডশেক করার পর সত্যবান বললেন, কি ব্যাপার বলুন? মহিতোষ রায় বলে একটি অভিনেতা বোধহয় নিরুদ্দেশ হয়েছেন। নিরুদ্দেশ কেন? আমার তো মনে হয় তাকে মেরে ফেলা হয়েছে। তার বাড়ি থেকে বেশ কয়েকটা হুমকি চিঠি পাওয়া গেছে। আর লেকের ধারে মেরে ফেলে গায়ে কিছু ভারী জিনিস বেঁধে লাশ জলে ফেলে দিলে সে তো আর পাওয়া যাবে না। আপনি এ ব্যাপারে কি করে ইন্টারেস্টেড হলেন? ফেলুদা মহিতোষ বাবুর আসার কথাটা বলল, তারপর প্রশ্ন করল, আপনারা কোনো রকম এগোবার রাস্তা খুঁজে পাননি বোধহয়? ঘোষ বললেন, ভদ্রলোক অপ্সরা থিয়েটারে অভিনয় করতেন, আমরা সেখানে খোঁজ করেছি, কিন্তু এগোতে পারিনি। থিয়েটারের কারুর সঙ্গে এমন শত্রুতা ছিল না যে তাতে খুন হতে পারে। পেটি জেলাসি সব সময় থাকতে পারে, কিন্তু সেটা খুনের কারণ হয় না। ভদ্রলোকের আর্থিক অবস্থা কেমন ছিল? মোটামুটি 1200 টাকা মাইনে পেতেন, একা মানুষ, তাই চলে যেত। অবশ্যই খুনই যে হয়েছে এ কথা জোর দিয়ে বলা যায় না। ভদ্রলোককে কেউ হয়তো ফুসলে নিয়ে গেছিল, কিংবা ভদ্রলোক হয়তো নিজেই কোনো কারণে গা ঢাকা দিয়েছেন। আমি আজ লেকের ওখানে গিয়েছিলাম। ভদ্রলোক যে বেঞ্চিতে বসতেন তার পাশেই ঘাসে ওরা একটা মশলার কৌটো পায়। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তো খুন হয়েছে বলেই মনে হচ্ছে। আততায়ীর সঙ্গে স্ট্রাগলের সময় হয়তো পকেট থেকে কৌটোটা পড়ে গেছিল। তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের এদিক থেকে কোনো খবর পেলে আপনাকে জানাবো। ভেরি গুড, আমিও আপনাদের টাচে থাকবো। মিস্টার ঘোষ চলে গেলেন। চা এসে গিয়েছিল, আমরা চা খেয়ে উঠে পড়লাম। বাইরে বেরিয়ে এসে ফেলুদা বলল, একবার অপ্সরা থিয়েটারে যাওয়া দরকার। ওই কেমিস্টের দোকান থেকে লালমোহনবাবুকে একটা ফোন করে বলে দে উনি যেন চলে আসেন। ফোন করে আমরা ট্যাক্সি ধরলাম। যেতে হবে সেই শ্যামবাজার। অপ্সরা থিয়েটারে পৌঁছে দেখি লালমোহনবাবু অপেক্ষা করছেন। কি ব্যাপার ভাই? ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। আজ কাগজে দেখেননি? দেখেছি ওই কি, মহিতোষ রায় তো হাওয়া। হাওয়া কেন, বোধহয় খতম। সংক্ষেপে লালমোহনবাবুকে সকালের ঘটনাটা বলে দিল ফেলুদা। তাহলে এখন কি আমরা থিয়েটারে তদন্ত চালাবো? একবার অন্তত ম্যানেজারের সঙ্গে কথা বলি। আমরা ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিলাম। এবার গিয়ে ভেতরে ঢুকলাম। গেটে দারোয়ান বলল, ম্যানেজারের নাম কৈলাস বাড়ুজ্জে, তিনি তার অফিসেই আছেন। ম্যানেজারের অফিসে পৌঁছাতে গেলে একটা ঘর পেরোতে হয়। সেখানে একজন ভদ্রলোক একটা টেবিলের সামনে বসে কাগজপত্র ঘাঁটছিলেন। জিজ্ঞাসা করলেন আমাদের কি দরকার। ফেলুদা এবার তার একটা কার্ড বের করে ভদ্রলোকের হাতে দিয়ে বলল, একবার যদি কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে পারি।
ভদ্রলোক আমাদের অপেক্ষা করতে বলে গেলেন ভেতরের দিকে। মিনিটখানেক পরে এসে বললেন, আপনারা আসতে পারেন। আমরা তিনজন গিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম। বেটে মোটা কালো ভদ্রলোক, নাকের নিচে একটা সরু গোঁফ, বয়স আন্দাজ 50। বললেন, আপনার নাম তো শুনেছি, কিন্তু হঠাৎ আমার এখানে আসার প্রয়োজন হলো কেন, সেইটাই ভাবছি। ফেলুদা বলল, আপনার একজন অভিনেতা সম্বন্ধে কিছু জানার ছিল, যিনি 2 দিন হলো নিখোঁজ। মহিতোষের কথা বলছেন? সে ব্যাপারে তো পুলিশ এসে 1 দফা ইনকোয়ারি করে গেছে। ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, কতগুলো হুমকি চিঠি পেয়েছিলেন, সেই নিয়ে আমার পরামর্শ নিতে। হুমকি চিঠি? তাহলে কি ও খুন হয়েছে নাকি? আমি তো ভাবলাম পাওনাদারের কাছ থেকে গা ঢাকা দিয়েছে। না, ঠিক সেরকম মনে হচ্ছে না। অবশ্যই ও গিয়ে যে আমাদের খুব একটা বড় রকম ক্ষতি হয়েছে তা বলতে পারছি না। ও শান্ত মোটামুটি চালিয়ে নিচ্ছে। পুলিশ কালকেই এসেছিল, আমরা বিশেষ কোনো ইনফরমেশন দিতে পারি। মহিতোষ একটু চাপা টাইপের চরিত্র ছিল, ওর কারুর সঙ্গে খুব একটা মাখামাখি ছিল না। অভিনয়টা মোটামুটি ভালোই করতো, তবে ওর ইচ্ছে ছিল প্রফুল্লতে মেন রোল করবার, সে ক্ষমতা ওর ছিল না। ওর কোনো শত্রু ছিল না বলছেন? বলছি তো, শত্রুও না বন্ধুও না। জগন্ময় ভট্টাচার্য বলে এককালে আপনাদের একজন অভিনেতা ছিলেন। ছিল, কিন্তু তাকে তো অনেক দিন আগেই ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় মহিতোষকে নেওয়া হয়, তাই না? তা বটে, এটা আপনি ঠিকই বলেছেন, আমার খেয়াল হয়নি। এই জগন্ময় ভট্টাচার্যের বাড়ির ঠিকানা আপনার কাছে আছে? পুরনো ঠিকানা আছে, সে তো এখন সেখানে নাও থাকতে পারে। কৈলাসবাবু একটা ঘন্টা টিপলেন। পাশের ঘর থেকে একটি বছর 25 বয়সের ছেলে এসে দাঁড়ালো। এদের জগন্ময়ের ঠিকানাটা দিয়ে দাও তো। 1 মিনিটের মধ্যেই ঠিকানা এসে গেল। 27 নম্বর নির্মল বোস স্ট্রিট। লালমোহনবাবু বললেন, রাস্তাটা ওর জানা। আমরা উঠে পড়লাম। নির্মল বোস স্ট্রিট শ্যামবাজারের একটা গলি। জগন্ময়বাবুর বাড়ির ঠিকানায় গিয়ে খোঁজ করে জানলাম ভদ্রলোক এখনো সেখানেই আছেন। ফেলুদা চাকরের হাতে তার কার্ডটা পাঠিয়ে দিল। অল্পক্ষণের মধ্যেই আমাদের ডাক পড়ল। আমরা একটা তক্তপোষ পাতা ঘরে গিয়ে হাজির হলাম। তাতে একটি রোগা কেন, রুগ্ন বললেই বোধহয় ঠিক বলা হবে, ভদ্রলোক বসে আছেন। আমরা ঘরে ঢোকাতে তিনিও বসেই রইলেন। হঠাৎ আমার সঙ্গে ডিটেকটিভের কি প্রয়োজন পড়ল? ভদ্রলোকের প্রথম প্রশ্ন। ফেলুদা বলল, আপনি কি মহিতোষ রায় বলে একজন অভিনেতাকে চিনতেন? চিনতুম বললে ভুল হবে। সে এলো আর আমি বরবাদ হয়ে গেলুম, এই চেনা। কিন্তু সে তো উধাও হয়ে গেছে। উধাও নয়, খুব সম্ভবত খুন হয়েছে। খুন? অবশ্যই আমার তাতে বুক ফেটে কান্না আসবে তা নয়, সে আমার ভাত মেরেছিল। সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ট্রুথ। তার মৃত্যুর আগে মহিতোষবাবু কতগুলো হুমকি চিঠি পেয়েছিলেন, সেই ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? আমি চিঠিগুলো লিখেছিলাম কিনা সেটাই জানতে চাইছেন তো? আপনার তার উপরে এখনো যথেষ্ট আক্রোশ আছে দেখছি। সেটা আপনি কথা তুললেন বলে। মহিতোষ রায়ের ব্যাপার অতীতের ব্যাপার, এ নিয়ে আমি মাথা ঘামাই না। আর তারপরে দীপ্তি থিয়েটারে কাজ পেয়ে যাই, যা পাচ্ছি তাতে আমার চলে যায়। মদ ছেড়ে দিয়েছি, আমি 7-এও নেই 5-এও নেই। কেবলমাত্র একটা সমস্যা আছে, সে হলো হাপের কষ্ট। এছাড়া আমি দিব্যি আছি। মহিতোষের কথা আপনি মনে করিয়ে দিলেন বলে, নইলে আমি ভুলেই গিয়েছিলাম। আপনি অপসরা ছাড়ার পর মহিতোষবাবুর সঙ্গে আপনার দেখা হয়নি? নো স্যার, একবারও না। এমনকি মঞ্চে পর্যন্ত ওকে দেখিনি। অপসরা থিয়েটারে আমি যাই না। এরপর 3 মাস কেটে গেছে। এর মধ্যে মহিতোষবাবুর কোনো খবর পাওয়া যায়নি।
তিনি যে আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন তাতে সন্দেহ করার কোনো কারণ নেই। অপ্সরা থিয়েটারে আরেকবার যাওয়া হয়েছিল ওখানে যদি কোনো খবর থাকে জানবার জন্য, কিন্তু তাতেও কোনো সুবিধা হয়নি। শুধু এই খবরটা পাওয়া গেছে যে মহিতোষ রায়ের জায়গায় আরেকজন অভিনেতা বহাল হয়েছে। এর নাম সুধেন্দু চক্রবর্তী। ইনি প্রফুল্লতে অভিনয় করেছেন মহিতোষের জায়গায় এবং বেশ ভালো করছেন। ফেলুদা এর মধ্যে মহিতোষ রায় সম্পর্কে আরো খবর নিয়েছে। ওর ছোট ভাই শিবতোষের সঙ্গে কথা বলে জেনেছে যে সে দাদার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। ফেলুদা জিজ্ঞাসা করল, আপনার দাদার সঙ্গে আপনার বিরোধের কারণ কি শুধু সম্পত্তি? শিবতোষবাবু বললেন, তার বেশি কারণের দরকার আছে কি? দাদা বাবাকে খোসামত করতেন, আমি সেদিকে যাইনি। খোসামত আমার হাতে নেই। ছোট ছেলে বলে আমাকে সব সময় ছোট করে রাখা হয়েছে। বাবাও তাই করেছেন, দাদা তো বটেই। তাই আমি সম্পত্তি থেকে বঞ্চিত হলাম। এতে বিরোধ সৃষ্টি হবে তাতে আর আশ্চর্য কি? কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল শিবতোষবাবুর এখনো পুরো মাত্রায় আক্রোশ রয়েছে দাদার উপর। ফেলুদা বলল, আপনি মহিতোষবাবুর মৃত্যু সম্বন্ধে কোনো মন্তব্য করতে চান কি? এটা হয়তো আপনি বোঝেন যে তিনি যদি আততায়ীর হাতেই প্রাণ হারান তাহলে সেই আততায়ী আপনি হওয়া কিছু আশ্চর্য নয়। আমি গত 5 বছর দাদার মুখ পর্যন্ত দেখিনি, আর তার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক চুকে গিয়েছিল। আর তার থিয়েটার জীবনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। যেদিন মহিতোষবাবু নিখোঁজ হন সেদিন সন্ধ্যেবেলায় 6টা থেকে 8টার মধ্যে আপনি কি করছিলেন মনে পড়ে? রোজ যা করি তাই করছিলাম। আমার বন্ধুদের সঙ্গে তাস খেলছিলাম। কোথায়? সর্দার শঙ্কর রোড 11 নম্বর, অনুপ সেনগুপ্তের বাড়ি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ফেলুদা এটা চেক করার জন্য সর্দার শঙ্কর রোডে শিবতোষবাবুর বন্ধুর বাড়িতে গিয়েছিল। তিনি বলে দেন যে তাদের বাড়িতে রোজ তাসের আড্ডা হয় এবং শিবতোষবাবু নিয়মিত আসেন। একটা বড় সাসপেক্টকে তাই ফেলুদাকে নাকচ করে দিতে হলো। পরদিন সকালে লালমোহনবাবু এসে বললেন, মাই, এই কেসটা কোনো কেসই না। আপনি মিথ্যে এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন। তার চেয়ে চলুন আমরা 3-4 জন্য কোথাও ঘুরে আসি। আমার মাথায় একটা প্লট আসছে বলে মনে হচ্ছে, আর আপনিও মাথাটা একটু সাফ করে নিতে পারবেন। কোথায় যাবেন? ফেলুদা প্রশ্ন করল। দীঘা গেলে কেমন হয়? ওটা তো এখনো দেখা হয়নি। বেশ, তাই হোক। আমারও মনে হয় এই কেসটার কোনো নিষ্পত্তি হবে না। মহিতোষের হত্যাকারী আইনের হাত থেকে পার পেয়ে যাবে। আমরা পরদিনই দীঘা গিয়ে হাজির হলাম। ট্যুরিস্ট লজে বুকিং ছিল। দিব্যি আরামে থাকা যাবে বলে মনে হলো। আর তার উপর সমুদ্রে স্নান। লালমোহনবাবু একটা নতুন লাল সুইমিং কস্টিউম কিনে এনেছিলেন। দীঘাতে কলকাতার খবরের কাগজ আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। 3 দিনের দিন আনন্দবাজারটা হাতে নিয়ে প্রথম পাতা দেখেই ফেলুদা প্রায় লাফিয়ে উঠল। সর্বনেশে খবর! কি ব্যাপার? লালমোহনবাবু আর আমি একসঙ্গে বলে উঠলাম। অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা খুন, বলল ফেলুদা। কি আরম্ভ হয়েছে বলতো দেখি। খবরটা পড়ে দেখলাম। বলছে অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা নেপাল লাহিড়ী 2 দিন আগে থিয়েটারের পর ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন। পথে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে ট্যাক্সি থেকে নামেন। বন্ধুর বাড়ি একটা গলির মধ্যে। সেই গলিতেই তাকে ছোড়া মেরে খুন করা হয়। পুলিশে খবর দেয়া হয়েছে, তারা তদন্ত চালাচ্ছে। নেপাল বাবুর স্ত্রী ও একটি 12 বছরের ছেলে আছে। তারা এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারেন না। তাহলে কি হবে? লালমোহনবাবু প্রশ্ন করলেন। তাহলে একবার আপনাকে যেতে হবে অপ্সরা থিয়েটারে কিছু জিজ্ঞাসাবাদ করতে। কেন? আমাকে কেন? কারণ আমার পাটা আজ মচকেছে সমুদ্রে স্নান করার সময়। কাল ভালো রকম ব্যথা হবে বলে মনে হচ্ছে। তাহলে চলুন আজই ফেরা যাক। কলকাতা গিয়ে চুন হলুদ দিয়ে পাটা বেঁধে ফেলবেন। তা আপনি পারবেন তো আমার ভূমিকা নিতে? একদিন যখন আপনার সঙ্গে রয়েছি তখন কিছুটা জ্ঞানগম্যিত হয়েইছে। আমরা সেদিনই কলকাতায় ফিরে এলাম। কথা হলো পরদিন সকালে 9টায় লালমোহনবাবু আমাদের বাড়ি আসবে। ফেলুদা তাকে কিছু তালিম দিয়ে দেবে
তারপর 10টা নাগাদ আমরা দুজনে যাব অপ্সরা থিয়েটারে। পরদিন সকালে ফেলুদার কাছে তালিম নিয়ে আমরা ঠিক 10টায় পৌঁছে গেলাম অপ্সরা থিয়েটারে। লালমোহন বাবুর গদগদ ভাব। বললেন, আমার অনেক দিনের আফসোস ছিল যে তোমার দাদাকে আরেকটু সক্রিয়ভাবে সাহায্য করতে পারি না। এইবার তার সুযোগ এসেছে। ভদ্রলোক আজ ধুতি পাঞ্জাবির বদলে প্যান্ট শার্ট পরে এসেছেন। বললেন, এতে কাজটা অনেক চটপটে হয়। ওভারনাইট কার্ড ছাপিয়ে নিলুম আমার নামে। দেখতে কেমন হয়েছে? কার্ড নিয়ে দেখি তাতে ইংরেজিতে লেখা রয়েছে লালমোহন গাঙ্গুলি, রাইটার। দিব্যি হয়েছে, আমি বললাম। দারোয়ানের হাতে একটা কার্ড ম্যানেজারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে আমাদের ডাক পড়ল। কৈলাসবাবুকে দেখে মনেই হলো না আমাদের উনি চিনতে পেরেছেন। বেশ রুক্ষভাবেই বললেন, শুনুন, আমার এখানে এখন বিশেষ গোলমাল। আপনি যদি নতুন নাটক নিয়ে এসে থাকেন তো অন্য সময় হবে, এই কটা দিন বাদ দিন। লালমোহনবাবু জিভ কেটে বললেন, নাটক নয় স্যার, আমি এসেছি প্রদোষ মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটরের প্রতিভু হয়ে। উনি অসুস্থ, তাই নিজে আসতে পারলেন না। উনি এর আগে মহিতোষ রায়ের ব্যাপারে একবার আপনার সঙ্গে দেখা করেছিলেন, তখন আমিও এসেছিলাম ওর সঙ্গে। হ্যাঁ, মনে পড়েছে। তা আপনি কি জানতে চাইছেন? খবরের কাগজে যা বেরিয়েছে তার বেশি কিছু বলার নেই। একটা প্রশ্ন ছিল, নেপালবাবুও কি মহিতোষ বাবুর মতো হুমকি চিঠি পেয়েছিলেন? পেয়েছিল, তবে সে বিষয়ে প্রথম কদিন চেপে রেখেছিল, কোনো পাত্তা দেয়নি। তারপর 3 দিন আগে প্রথম আমাকে বলে চিঠি পাচ্ছিল প্রায় 10 দিন থেকে। সে চিঠি আপনি দেখেছেন? 2-3টে দেখেছি। গোটা গোটা অক্ষরে লেখা হুমকি চিঠি যেরকম হয় সেই রকম আর কি। আমি ওকে সাবধানে থাকতে বলি, কিন্তু নেপাল মঞ্চে হিরো সাজতো বলে নিজেকেও একটা হিরো বলে মনে করত। সে বলে, এসব হুমকিতে আমি ঘাবড়াই না। তিনি থাকতেন কোথায়? নকুলেশ্বর ভট্টাচার্য লেন, 27 নম্বর। উনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ। কাগজে লিখছেন উনি ওর এক বন্ধুর বাড়ি যাবে বলে ট্যাক্সি থেকে নেমেছিলেন। এই বন্ধুটি কে আপনি জানেন? গড়িতে বাড়ি বলে যখন বলেছে তখন শশধর চাটুর্যে বলে মনে হয়। সেও অভিনেতা, রূপম থিয়েটারে অভিনয় করে। অপ্সরা থিয়েটারে ওর কোনো শত্রু ছিল না? সে আর আমি কি করে বলবো বলুন। প্রধান অভিনেতাকে সকলেই ঈর্ষা করে। সেই অর্থে শুধু আমাদের থিয়েটার কেন, অন্য থিয়েটারেও নেপালের শত্রু ছিল। তাকে সরাতে পারলে আমার থিয়েটার কানা হয়ে যাবে, এটা অনেকেই জানত। আপনার থিয়েটার কি তাহলে এখন বন্ধ? আজ প্রফুল্লের লাস্ট শো ছিল, সেটা আর হবে না। আমরা তো নতুন নাটক আলমগীর নামাবো বলে তোড়জোড় করছিলাম। নাম ভূমিকায় তো নেপালেরই করার কথা ছিল। এখন অন্য আরেকজনকে ট্রাই করা হচ্ছে। একজন নতুন লোক এসেছে। কেমন? মন্দ নয় বোধ হয়। দাড়ি গোঁফ নিয়ে আলমগীর সাজবার চেহারা নিয়ে চলে এসেছে। তার মেকআপ লাগবে না। এবার আমার একটা কথা মনে পড়ল। বললাম, এখানকার মেন অ্যাক্টরদের বাড়ির ঠিকানাগুলো নিয়ে নিন। ফেলুদা হয়তো ওদের কারুর সঙ্গে দেখা করতে চাইবে। হ্যাঁ, এটা ঠিক বলেছ, বললেন লালমোহনবাবু। কৈলাসবাবুকে বলতে আবার ঘন্টা টিপে ওর সেক্রেটারিকে আনিয়ে আমাদের সব নাম ঠিকানাগুলো আনিয়ে দিলেন। যেই বন্ধুর বাড়িতে সেদিন নেপালবাবু যাচ্ছিলেন তিনি কোথায় থাকতেন বলতে পারেন? কাগজে দেখেনি, খুনটা হয়েছে মতি স্ট্রিট লেনে, কাজেই তিনিও ওখানেই থাকতেন। আমরা ভদ্রলোককে আর বিরক্ত না করে উঠে পড়লাম। একবার মতি মিস্ত্রি লেনে শশধর চাটুর্যের বাড়ি যাওয়া দরকার। মতি মিস্ত্রি লেনে 3 জনের বেশি লোক পাশাপাশি হাঁটতে পারে না। আমরা গাড়ি বড় রাস্তায় দাঁড় করিয়ে গলির দিকে এগোলাম। মোড়ে একটা পান বিড়ির দোকান। মালিককে জিজ্ঞাসা করতে বলে দিল শশধর চাটুর্যে 3 নম্বর বাড়িতে থাকেন। 3 নম্বর দরজায় টোকা মারতে একজন ভদ্রলোক দরজাটা খুললেন।
কাকে চাই? আমরা শশধর চাটুর্যের খোঁজ করছিলাম। আমি সেই লোক। আপনাদের প্রয়োজন? লালমোহনবাবু একটা কার্ড বার করে দিতে ভদ্রলোকের চোখ জলজল করে উঠল। আপনি কি সেই বিখ্যাত রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লেখক? লালমোহনবাবু একটু বিনয় করলেন। বিখ্যাত কিনা জানি না, তবে আমি সেই লোক। আরে বাবা, আপনার সব বই যে আমার পড়া, তা হঠাৎ এ গরিবের বাড়িতে কি মনে করে? আমি এসেছি আমার বন্ধু গোয়েন্দা প্রদোষ মিশ্রের তরফ থেকে। তার নামও তো শুনেছি। এই আপনারা ভেতরে আসুন, ভেতরে আসুন। এতক্ষণে ঘরের ভেতরে ঢুকলাম আমরা। একটা তক্তপোষেই প্রায় ঘরটা ভরে আছে, তবে তার সঙ্গে দুটো কাঠের চেয়ার রয়েছে। লালমোহনবাবু চেয়ারে বসে বললেন, আপনার বন্ধুর খুনের ব্যাপারে আমরা তদন্ত করছি। সে সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। আমি আর কি বলবো, সে আমার বাড়িতে ঢোকার আগেই খুন হয়। পাড়ার একটি ছেলে আমাকে খবর দেয়। 22 বছর হলো আমাদের বন্ধুত্ব। যদিও রাইভাল থিয়েটারে আমরা অভিনয় করতাম। ওর কোনো শত্রু ছিল বলে জানেন? নেপালের শত্রু থাকবে না? সে এত বড় একটা হিরো, অন্য সব অভিনেতার সে ঈর্ষার পাত্র। তার তো শত্রু থাকবেই। বিশেষ কারণ নাম মনে পড়ছে না? না, তা পড়ছে না। সেরকম কোনো নাম নেপাল করেনি আমার কাছে। সে কাউকে বিশেষ তোয়াক্কা করতো না, একটু বেপরোয়া গোছের লোক ছিল। তার পেশায় তার সমকক্ষ খুব কমই ছিল। অন্য বহু থিয়েটারে তাকে অনেক টাকা লোভ দেখিয়েছে, কিন্তু অপ্সরায় তার অভিনয় জীবনের শুরু বলে সে আর কোথাও যায়নি। তিনি যে হুমকি চিঠি পাচ্ছিলেন সে কথা আপনাকে বলেছিলেন? বলেছিল বই কি, কিন্তু সে পাত্তাই দেয়নি। এক নাম করা জ্যোতিষী তাকে বলেছিল সে 82 বছর বাঁচবে। সেটাই সে বিশ্বাস করত। বলতো ওই বয়স অব্দি সে অভিনয় চালিয়ে যাবে আর মঞ্চের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। হ্যাঁ। শশধরবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এর বেশি আমার আর কিছু বলার নেই জানেন, আর আমার মন মেজাজও ভালো নেই। আপনারা বরং আসুন। আমরা উঠে পড়লাম। এক সকালের পক্ষে অনেক কাজ হয়েছে মনে করে আমরা বাড়ির দিকেই রওনা দিলাম। ফেলুদাকে সব রিপোর্ট করতে হবে। ফেলুদা সব শুনে টুনে লালমোহনবাবুর খুব তারিফ করল। বলল, আপনি তো একেবারে পেশাদারি গোয়েন্দার মতো কাজ করেছেন। যেটা বাকি রইল সেটা হলো অপ্সরা থিয়েটারের অন্য প্রধান অভিনেতাদের জেরা করা, বিশেষ করে টপ অভিনেতা, যাদের সঙ্গে নেপাল লাহিড়ির হৃদ্রতাও ছিল, রেশারেশিও ছিল। তোমার পা কি বলে? আমি জিজ্ঞাসা করলাম। এখনো নট নরণচরণ, আরো 2 দিন অন্তত লাগবে সারতে। ভালো কথা, অভিনেতাদের সঙ্গে যখন কথা বলবেন তখন নতুনটিকেও বাদ দেবেন না। না না, তা তো নয়। লালমোহনবাবু ফেলুদার কাজটা করে খুব খোশ মেজাজে ছিলেন। বললেন, এই এক নতুন অভিজ্ঞতা হলো। আসলে আপনার কাজটা যত কঠিন বলে মনে করতাম তত কঠিন নয়। কঠিন কেবল রহস্য উদ্ঘাটন। তা বটে, তা বটে। সেটা এখনো পারবো না নিশ্চয়ই, আর সেরকম দাবিও করছি না। তবে একটা কথা বলতে পারি, আজ ওখানে আমাকে দেখলে আপনি চিনতেই পারতেন না। বটে, 100%। ওখানে কি মহড়া চলছে? আমি বললাম, চলছে বোধহয়, কয়েকদিনের মধ্যেই আলমগীর শুরু হবে। তাহলে ম্যানেজারকে টেলিফোন করে কোন সময় গেলে সকলের সঙ্গে দেখা হবে আর কথা বলা যাবে সেটা জেনে নিবি। ভেরি গুড। পুলিশ দেখলি? কই না তো। আছে নিশ্চয়ই, কাগজে তো লিখেছে তারা তদন্ত চালাচ্ছে। একবার ইন্সপেক্টর ভৌমিককে ফোন করব, তার আন্ডারেই কেসটা পড়বে বলে মনে হচ্ছে। ইন্সপেক্টর ভৌমিকের সঙ্গে কথা বলে ফেলুদা জানালো যে পুলিশ একটা গুন্ডার দলকে সন্দেহ করেছে। নেপালবাবুর নাকি একটা সোনার ঘড়ি ছিল, সেটা খুনের পর পাওয়া যায়নি। খুবই দামি ঘড়ি, এবং সেইটাই হয়তো খুনের কারণ হতে পারে। ফেলুদা বলল, তাহলে থিয়েটারের সঙ্গে এ খুনের কোনো সম্পর্ক নেই বলছেন? তাতে ভৌমিক বললেন, ওর তাই ধারণা। একটা গুন্ডার দল কিছুদিন থেকেই নাকি ওই অঞ্চলে উৎপাত করছে। তারা প্রায় সকলেই দাগি আসামি। ছুরিটা নেপালবাবুর গায়েই বিঁধেছিল।
কিন্তু তাতে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। সবশেষে ভৌমিক বললেন, তিনি আশা করছেন দিন তিনেকের মধ্যেই কেসটার নিষ্পত্তি হয়ে যাবে, এবার আর আপনাকে কোনো ভূমিকা নিতে হবে না, বললেন ভদ্রলোক। ফেলুদা ফোনটা রেখে বলল, ম্যানেজারকে ওই ফোনটা করে নেই, অভিনেতাদের একবার জেরা করা দরকার। আমি তখনই অপ্সরা থিয়েটারে ফোন করলাম। বার তিনেক ডায়াল করার পরই লাইন পেলাম। ম্যানেজার বললেন, পুলিশ একতরফা জেরা করে গেছে সকলকে, তবে আপনারা যদি আবার করতে চান তাহলে বৃহস্পতিবার সকাল 10:30টায় আসুন। সেদিন 11টায় রিহার্সাল আছে, আপনাদের 8 ঘন্টায় কাজ শেষ করতে হবে। আমি ফোনটা নামিয়ে রাখার পর ফেলুদা বলল, টপ 3 জন আর ওই নতুন অ্যাক্টরটিকে জেরা করলেই হবে। বৃহস্পতিবার 10:30 আগেই আমরা পৌঁছে গেলাম অপ্সরা থিয়েটারে। ফেলুদাকে দেখে এসেছি, আজও তার পায়ে ব্যথা রয়েছে। লালমোহনবাবু আরও স্মার্ট, তার হাঁটা চলা এবং কথা বলার ঢংই বদলে গেছে। আমরা প্রথমে ম্যানেজারের সঙ্গে দেখা করে বললাম যে আমরা 3 জন টপ অভিনেতা আর নতুন অ্যাক্টরটিকে প্রশ্ন করতে চাই। তাহলে ধরণীকে দিয়ে শুরু করুন। ধরণী সান্যাল, সে এখানকার সিনিয়র মোস্ট আর্টিস্ট, 26 বছর হলো কাজ করছে। আমাদের জেরার জন্য ম্যানেজারের পাশের ঘরটা খালি করে দেওয়া হলো। ঘরে একটা সোফা আর 3টে চেয়ার। একজন বছর 50-এর ভদ্রলোক এসে ঢুকলেন। সিংহের কেশরের মতো চুল আর বেশিরভাগই সাদা, ঢুলু ঢুলু চোখ, গায়ের রং মাঝারি। আমার নাম ধরণী সান্যাল, বললেন ভদ্রলোক। আপনারা গোয়েন্দা? আগে হ্যাঁ, সোজাসুজি বললেন লালমোহনবাবু। আমরা নেপাল লাহিড়ির ব্যাপারে তদন্ত করছি। নেপাল হুমকি চিঠি পাচ্ছিল, বললেন ধরণীবাবু। তাকে বললুম সাবধান হতে, সে কথা কানেই তুললে না। এর মধ্যে গেছে মতি মিস্ত্রি লেনে। আরে বাবা, বন্ধুর সঙ্গে কদিন না হয় নাই দেখা করলে। আমি তো তোকে পুলিশে খবর দিতে বলেছিলাম, কিন্তু ও গাই করেনি। ঠিক এরকমই হয়েছিল আমাদের আর এক অভিনেতার, মহিতোষ রায়। অবশ্যই মহিতোষের মৃত্যুটা থিয়েটারের পক্ষে তত বড় লস নয়। নেপাল বাবুর কোনো শত্রু ছিল বলে জানেন? থিয়েটারের টপ পজিশনে বসে থাকলে তার শত্রু থাকবেই। মানুষের 6 রিপুর মধ্যে একটি হলো মাৎসর্য, নেপালের শত্রু থাকবে না? তবে যদি জিজ্ঞাসা করেন কোন শত্রু এই কুকীর্তি করেছে বা শত্রু ছাড়া অন্য কেউ করেছে কিনা, তা বলতে পারবো না। আপনার বাড়িতে তার যাতায়াত ছিল? ভাগ্যে না, এমনি থিয়েটারে সপ্তাহে 3 দিন দেখা হচ্ছে। তার উপর সে আবার এমন বন্ধু ছিল না যে অন্য দিনও দেখা করব। যেদিন খুন হয় সেদিন সন্ধ্যেবেলা আপনি কি করছিলেন? কালীকিঙ্কর ঘোষের বাড়িতে কীর্তন শুনছিলাম। ইচ্ছে করলে যাচাই করে নিতে পারেন। ঠিক আছে, আপনাকে আর কোনো প্রশ্ন করার নেই। এবার এলেন দীপক বোস। বছর 45 বয়স, মাথা ভর্তি কোকড়া চুল, ঠোঁটের কোণে একটা সিগারেট, দাড়িগোঁফ নেই। ভদ্রলোক প্রথমেই বললেন, আমি আর নেপাল একই সঙ্গে অপ্সরা থিয়েটারে জয়েন করি। সে ছিল জাত অভিনেতা, আমারও অ্যাম্বিশন ছিল, কিন্তু দেখলাম নেপালের সঙ্গে পেরে উঠব না। তাতে আপনার মনে ঈর্ষা জাগেনি? তা জেগেছে বই কি, বিলক্ষণ জেগেছে। অনেকদিন মনে মনে ভেবেছি এই লোকটা আমার পথের কাঁটা হয়ে রয়েছে, এটাকে সরানো যায় না। এই চিন্তাকে কার্যে পরিণত করার ইচ্ছা হয়নি কোনোদিন? পাগল, আমরা ছাপ পোষা লোক, আমাদের দিয়ে কি খুন খারাপি হয়? নাটক করি, তাই নানা রকম নাটকীয় চিন্তা মাথায় আসে, ব্যাস ওই পর্যন্ত। যেদিন খুনটা হয় সেদিন সন্ধ্যেবেলা আপনি কি করছিলেন? বায়োস্কোপ দেখছিলাম, তবে প্রমাণ দিতে পারবো না। টিকিটের অর্ধাংশ আমি কখনোই রাখি না। কি ছবি দেখলেন? মনের মানুষ। কেমন লাগলো? 3rd ক্লাস। ঠিক আছে, আপনি আসতে পারেন। তৃতীয় অভিনেতার নাম ভুজঙ্গ রায়। এর বয়স 50-এর ওপর, চোখা নাক, চোখ কোটরে বসা, গাল তোবড়ানো, মাথার চুল পাতলা হয়ে এসেছে। আপনার সঙ্গে নেপাল বাবুর সদ্ভাব ছিল?
এই থিয়েটারে নেপালি ছিল আমার সবচেয়ে বড় বন্ধু। তার মৃত্যু সম্বন্ধে আপনার কিছু বলার আছে? এর চেয়ে বড় ট্র্যাজেডি থিয়েটার মহলে কোনোদিন হয়নি। নেপাল ছিল আশ্চর্য অভিনেতা। আমার সঙ্গে কোনোদিন ক্ল্যাশ হয়নি, কারণ ও করত নায়কের রোল আর আমি করতুম ক্যারেক্টার পার্ট। উনি হুমকি কেড়ে পাচ্ছিলেন সেটা আপনাকে বলেছিলেন? প্রথম দিনই আমি ওকে ওয়ার্নিং দিই, এসব চিঠি উড়িয়ে দিও না, আর বিশেষ করে মতি মিস্ত্রি লেনে কিছুদিন যাওয়া বন্ধ করো। ও পাড়াটা নোটোরিয়াস। কে কার কথা শোনে? নেপালের বিশ্বাস ছিল তার আয়ু 82 বছর, সেটা কেউ খণ্ডাতে পারবে না। তাহলে আপনার ধারণা গুন্ডার হাতেই তার মৃত্যু হয়? তাই তো মনে হয়, কারণ তার দামি ঘড়িটাও তো পাওয়া যায়নি। সোনার ওমেগা ঘড়ি দাম ছিল 7,000 টাকা। ভুজঙ্গ বাবুকে ছেড়ে দিলাম, উনি আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এবার এলেন নতুন অভিনেতা, নাম সুধেন্দু চক্রবর্তী। প্রথম দেখে একটু হকচকিয়ে যেতে হয়, কারণ মোগলাই দাড়ি আর গোঁফ দেখে মনে হয় উনি মেকআপ নিয়ে রয়েছেন। বললেন, অপ্সরা থিয়েটারে আলমগীর হচ্ছে শুনেই উনি দাড়ি গোঁফ রাখতে আরম্ভ করেন। আগে শুধু গোঁফ ছিল। আপনি এর আগে কোথায় অভিনয় করতেন? লালমোহন বাবু প্রশ্ন করলেন। কোথাও না, 2-1টা অফিস ক্লাবে অভিনয় করেছি। আমার প্লাইউডের ব্যবসা ছিল, তবে অভিনয় আমার নেশা। আর কিছু না করার থাকলে আমি নাটকের বই খুলে পাঠ মুখস্থ করে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। এখন অবশ্য তার দরকার হবে না। আপনি কি আলমগীরের পাঠ পেয়ে গেছেন? সে বিষয়ে সন্দেহ নেই, তবে কোন পার্ট সেটা এখনো স্থির হয়নি। মেন পার্টও হতে পারে। আপনি থাকেন কোথায়? অ্যামহার্স্ট রোড। ব্যবসা কি এখন ছেড়ে দেবেন? হ্যাঁ, অ্যাক্টিংয়েই আমার ধ্যান ছিল, সুযোগ পাইনি বলে ব্যবসা চালাচ্ছিলাম। ফেলুদাকে যাতে ঠিক মতো রিপোর্ট দিতে পারি, তাই আমি কথোপকথনটা টেপ রেকর্ডারে রেকর্ড করে নিচ্ছিলাম। বুঝতে পারছিলাম লালমোহনবাবু প্রশ্নগুলো করছিলেন নিজেকে ফেলুদা হিসাবে কল্পনা করি। এটা আমাদের কাছে আর একটা নতুন অভিজ্ঞতা। সুধেন্দ্রবাবুকে আর একটাই প্রশ্ন করার ছিল। আপনার সঙ্গে নেপাল বাবুর আলাপ হয়েছিল? সামান্যই, তবে ওর অভিনয় আমি আগে অনেক দেখেছি, খুব ভালো লাগতো। ফেলুদা খুব মন দিয়ে আমাদের রিপোর্ট শুনলো, তারপর বলল, আমার অ্যাবসেন্সে তো তোরা বেশ চালিয়ে নিতে পারছিস। লালমোহনবাবু বললেন, প্রশ্ন করাটাতে খুব একটা বুদ্ধি লাগে না, আসল কথা হচ্ছে উত্তরগুলো থেকে কি বোঝা গেল। আমি তো মশাই এখনো যেই তিমিরে সেই তিমিরে, আর গুন্ডা যদি মেরে থাকে লাহিড়িকে, তাহলে তো পুলিশ তার কিনারা করবেই। গুন্ডারা হুমকি চিঠি দিয়ে খুন করে না? তা বটে। তা আপনার কি মনে হয় নেপাল লাহিড়ি আর মহিতোষ রায়কে একজন লোকই খুন করেছে? একজন বা একদল, সেটাই তো স্বাভাবিক, কিন্তু মোটিভটা? ধরুন অন্য থিয়েটারের লোক যদি খুনটা করে থাকে, সেখানে তো স্পষ্ট মোটিভ রয়েছে। অপ্সরা থিয়েটারে এখন টপ 2জন অভিনেতাই চলে গেল, ওদের মাথা তুলে দাঁড়াতে কি কম সময় লাগবে? ফেলুদার পায়ে এখনো বেশ ব্যথা, বোধহয় এক্সরে করাতে হবে। ব্যান্ডেজ পাতা পা কফি টেবিলের উপর তুলে ও সোফায় হেলান দিয়ে বসেছিল। বলল, তোরা তো অনেক কাজ করলি, এবার আমায় একটু নিরিবিলি কাজ করতে দে। কি কাজ করবে তুমি? চিন্তা করব, একটা আলোর আভাস দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে, সেইটা উজ্জ্বল হওয়া দরকার। লালমোহনবাবু বললেন, আপনি ভাবুন, আমি আপনাকে কোনো রকম ডিস্টার্ব না করে এক কাপ চা খাবো। তবে ভাই, ভেতরে একটু বলে দিয়ে এসো না। ফেলুদা দেখলাম ভ্রুকুটি করে চোখ বুজে ফেলেছে। শেষটায় কি ও ঘরে বসেই রহস্যের সমাধান করে ফেলবে নাকি? কিছুক্ষণ চুপ থেকে ও একটা প্রশ্ন করল, এইসব অভিনেতাদের সঙ্গে যে কথা বললি, এদের কারোর মধ্যে কোনো বাতিক লক্ষ্য করলি? আমি বললাম, ভুজঙ্গ রায় নস্যি নেন, ধরণী সান্যাল বিড়ি খান, আর সুধেন্দু চক্রবর্তী মশলা খান।
গুড। আবার কিছুক্ষণ নিস্তব্ধতা। ইতিমধ্যে শ্রীনাথ লালমোহন বাবুকে চা এনে দিয়েছে। ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে পান করছে। আমি একটা পত্রিকার পাতা উল্টে যেতে লাগলাম। ফেলুদার কাছে নানা রকম পত্রিকা আসে, তার মধ্যে অবশ্যই বেশিরভাগই ওয়েস্ট পেপার বাস্কেটে চলে যায়। মিনিট পাঁচেক নিস্তব্ধতার পর ফেলুদার দিকে চেয়ে দেখি ও চোখ খুলেছে, আর সেই চোখ জল জল করছে। লালমোহন বাবু, চাপা স্বরে বলল ফেলুদা। আজ্ঞে। এই যে সুরেন্দ্র চক্রবর্তী, ইনি কি মাঝারি হাইটের ভদ্রলোক? হ্যাঁ। রং ভরসা? হ্যাঁ। বছর 40-45 বয়স? হ্যাঁ, কিন্তু আপনি একে চেনেন নাকি? শুধু আমি নয়, আপনারাও চেনেন। বলেন কি? এবার বোধ হয় ঘরে বসেই রহস্য উদ্ঘাটন হয়ে গেল। হ্যাঁ? দাঁড়ান, আগে ইন্সপেক্টর ভৌমিককে একটা ফোন করি। আমি ফেলুদার হয়ে নম্বরটা ডায়াল করে ফোনটা ওর দিকে এগিয়ে দিলাম। ফেলুদা বলল, কে? হরিদাস বাবু, আমি প্রদোষ মিত্র কথা বলছি। শুনুন, ওই অপসরা থিয়েটারের মামলাটা আমার মনে হয় গুন্ডাদের পেছনে সময় নষ্ট না করাই ভালো, কারণ আমি জেনে গেছি কে কোনটা করেছে। আমি তো চলচ্চক্রী রহিত, কাজেই আপনাকে আসতে হবে আমার কাছে। আমি 90% শিওর ঘন্টাখানেকের মধ্যে এলেই হয়ে যাবে। ফেলুদা ফোন রেখে দিল। আমরা ওর মুখের দিকে চেয়ে রয়েছি। খুব জানতে ইচ্ছা করছে, তাই না? ঠিক আছে, তোদের আর সাসপেন্স রাখবো না। ব্যাপারটা জলের মতন সোজা, অথচ জিলিপির মতো পেঁচা। একটা কথা বলতেই হবে, হ্যাটস অফ টু দ্য মার্ডার। আশ্চর্য ফোন দিয়ে এটেছিল, এলো মৃত্যুর পর্যন্ত ধোকা লেগে গিয়েছিল। আসলে এটা স্রেফ ঈর্ষার ব্যাপার। নেপাল লাহিড়িকে সরিয়ে প্রধান অভিনেতার স্থান দখল করার চেষ্টা, তার জন্যই খুন। কিন্তু মহিতোষ রায়? তিনি খুন হননি। হ্যাঁ? না, উনি এমনভাবে ঘটনাটাকে সাজিয়েছিলেন, হুমকি চিঠি থেকে আরম্ভ করে, যাতে মনে হয় তিনি খুন হয়েছেন। আসলে তিনি এখন জীবিত এবং বহাল তবিয়তে রয়েছেন, ছদ্মবেশে এবং নতুন ঠিকানায়। লিখে গিয়েছিলেন শুধু মশলার কৌটোটা ফেলে আসতে। তারপর গা ঢাকা দিলেই লোকের সন্দেহ হবে যে তিনি খুন হয়েছে, এবং তার মৃতদেহ লিকের জলে ডুবে রয়েছে। আশ্চর্য মাথা বড় লোকটা। তারপর 3 মাস দাড়িগোপ গজিয়ে অপসরা থিয়েটারে আগমন। দাড়িগোপে মানুষের চেহারা একদম বদলে যায়, তাই আপনারা চিনতে পারেন। অপসরাতে অভিনেতা দরকার, সুতরাং ওকে না নেওয়ার কোনো কারণ নেই, বিশেষত যখন সুপুরুষ চেহারা আর কণ্ঠস্বর ভালো। সুধেন্দু চক্রবর্তী? ইয়েস স্যার, মশলার অভ্যাস এখনো যায়নি, যদিও আপনাদের সামনে খেয়ে লোকটা কাঁচা কাজ করে ফেলেছে। যাই হোক, তার প্ল্যান একেবারে 16 আনা সফল হতো যদি না আপনারা আমাকে সাহায্য করতেন। লোকটা একটা পাকা খুনি বনে গিয়েছিল, স্রেফ উচ্চ বিলাসের বশে। আমটিচুরিটা অবশ্য স্রেফ ভাওতা, কিন্তু ফেরি মিত্তিরকে তো সে চেনে না। আমার কাছে এসে যে কত বড় ভুল করেছে এবার সে বুঝতে পারবে। ফেলুদা যে ব্যাপারটা ঠিকই ধরেছিল সেটা অবশ্যই পরদিন ইন্সপেক্টর ভৌমিকের টেলিফোনে জানা গেল। লালমোহন বাবু আমাকে আলাদা পেয়ে বললেন, তোমার দাদার সঙ্গে আমার তফাৎটা কোথায় সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোথায় তফাৎ? লালমোহন বাবু তার টাকের ওপর ডান হাতে তর্জনীর ডগা দিয়ে টোকা মেরে বললেন, মাথায়।